এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আজ আমার আলোচনার বিষয় সন্তান প্রসব বা পার্চুরেশন। সন্তান প্রসব বা পার্চুরেশন। সন্তান প্রসব বা পার্চুরেশন। সন্তান প্রসব বা পার্চুরেশন এই প্রসঙ্গে আমি কি কি বিষয়ে আলোচনা করব তার একটা পরিকাঠামো আমি এখানে উপস্থাপন করছি। প্রথম হচ্ছে সন্তান প্রসব কি। নেক্সট, সন্তান প্রসবের পর্যায় গুলো কি কি। নেক্সট, সন্তান প্রসবে হরমোনের ভূমিকা। নেক্সট, যমজ সন্তান। এই চারটি বিষয় আমি আলোচনা করব। আরেকবার, সন্তান প্রসব কি বা কাকে বলে, সন্তান প্রসবের পর্যায়গুলো ব্যাখ্যা, সন্তান প্রসবে হরমোনের ভূমিকা এবং যমজ সন্তান কি, কেন হয়, কয় প্রকার এই যমজ সন্তান। শুরু করছি। সন্তান প্রসব কি। আমরা ইতিপূর্বে দেখেছি যে সন্তান প্রসবের আগের মুহূর্তে এই সদ্য গঠিত ভ্রূণ অমরার দ্বারা মাতৃজরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপিত হয়েছে। এ ঘটনা আমরা আগে পড়েছি। আজকে আমরা দেখব এই সদ্য গঠিত শিশু এবং তার সঙ্গে সঙ্গে অমরা যে পদ্ধতিতে জরায়ুর এন্ডোমেট্রিয়াম বা ডেসিডুয়া থেকে বিচ্ছিন্ন হয়ে জরায়ু থেকে যোনিপথের মাধ্যমে মাতৃদেহের বাইরে বেরিয়ে আসে, সেই পদ্ধতিকে বলা হয় সন্তান প্রসব বা পার্চুরেশন। তাহলে সন্তান প্রসব সংজ্ঞা কি বা কাকে বলে। যে পদ্ধতিতে সদ্য গঠিত শিশু ও অমরা পিটুইটারি গ্রন্থি থেকে পিটুইটারি বিশেষ পিটুইটারি পশ্চাৎ খণ্ড থেকে, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ড থেকে নিঃসৃত
অক্সিটোসিন, প্রধানত অক্সিটোসিন, আরো কতগুলো হরমোন আছে। অক্সিটোসিন হরমোনের প্রভাবে জরায়ুর ডেসিডুয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যোনিপথে মাতৃদেহের বাইরে বেরিয়ে আসে। সেই ঘটনাকে বলা হয় সন্তান প্রসব। এখানে উল্লেখ্য অক্সিটোসিনের নামটা আমি করলাম, কিন্তু না, আরও অনেকগুলো হরমোন এখানে কিন্তু কাজ করে, প্রধানত অক্সিটোসিন। এই সদ্য গঠিত শিশু এবং অমরা থেকে উদ্ভূত উদ্দীপনা কিন্তু এই অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে। ক্লিয়ার? এই সদ্য গঠিত শিশু এবং অমরা থেকে উদ্ভূত উদ্দীপনা পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে অক্সিটোসিন হরমোন ক্ষরণে সহায়তা করে, যা এই পূর্ণগঠিত শিশু এবং অমরাকে জরায়ুর ডেসিডুয়া বা এন্ডোমেট্রিয়াম স্তর থেকে বিচ্ছিন্ন করে যোনিপথের মাধ্যমে দেহের বাইরে বার করে দেয়। সেই ঘটনাকে বলা হয় সন্তান প্রসব বা পার্সুরেশন। এই সন্তান প্রসব, এই ঘটনাটি প্রকৃত অর্থে অন্তঃক্ষরাতন্ত্র বা এন্ডোক্রিন সিস্টেম এবং স্নায়ুতন্ত্র, মাতার এই দুটো তন্ত্র বিশেষ বিশেষ ভূমিকা পালন করে। খুবই উল্লেখযোগ্য ঘটনা, স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরাতন্ত্র এই উভয়ের সম্মিলিত ক্রিয়ার ফলে এই সন্তান প্রসব ক্রিয়াটি সম্পন্ন হয়। গর্ভাবস্থার শেষের দিকে সাধারণত জরায়ু পেশির সংকোচন এবং উদরস্থ পেশির সংকোচন, জরায়ু কণ্ঠের পেশির প্রসারণ, এর ফলে যোনি থেকে পূর্ণগঠিত শিশুর নির্গমন, এর সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় লেবার। আবার বলছি, গর্ভাবস্থার শেষের দিকে জরায়ু পেশির সংকোচন, জরায়ুর মসৃণ পেশির সংকোচন, ক্লিয়ার? জরায়ুর যে মায়োমেট্রিয়াম পেশি আছে, মসৃণ পেশি, এই পেশির সংকোচন এবং উদরস্থ পেশির সংকোচন, জরায়ু কণ্ঠের পেশির প্রসারণ এবং যোনিপথে সদ্যজাত ভ্রূণের এই সদ্যজাত শিশুর নির্গমন, এর সামগ্রিক প্রক্রিয়াটিকে বলা হয় লেবার। এই ঘটনাটি কিন্তু খুব উল্লেখযোগ্য। তাহলে নেক্সট কি বললাম আমরা? লেবার। আরেকটি কথা, এই লেবারের ফলে মাতৃদেহে যে অস্বাচ্ছন্দ্য এবং যন্ত্রণা অনুভূত হয় তাকে বলে লেবার পেইন। লেবার এবং তৎস আরেকটি ঘটনা, লেবার পেইন, দুটো জিনিস, লেবার ও লেবার পেইন। নিশ্চয়ই বুঝতে পেরেছ দুটো জিনিস কি? আবার বলছি, উদরস্থ পেশি
এবং জরায়ু পেশির সংকোচন, জরায়ু কণ্ঠের পেশির প্রসারণ এবং সদ্যজাতের নির্গমন যোনির মাধ্যমে, এই সামগ্রিক ঘটনাকে বলা হয় লেবার। এবং এর ফলে মাতৃদেহে যে যন্ত্রণা, অস্বাচ্ছন্দ্য, তারই নাম লেবার পেন। প্রসবের ঠিক পূর্ব মুহূর্তে এই ঘটনা ঘটে। আরেকটি ঘটনা সেটা হলো ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলে একটা কথা আছে। ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলে একটা কথা আছে। কি সেটা? পূর্ণগঠিত শিশু এবং অমরার থেকে উদ্ভূত প্রতিবর্ত ক্রিয়া যা সন্তান প্রসবে সহায়তা করে তাকে বলা হয় ফিটাল ইজেকশন রিফ্লেক্স। এই ফিটাল ইজেকশন রিফ্লেক্স বা প্রতিবর্ত ক্রিয়া কি করে? জরায়ুর মসৃণ পেশির সংকোচন ঘটায়, ফলে প্রসব সহজতর হয়। খুবই উল্লেখযোগ্য টার্ম লেবার পেইন, ফিটাল ইজেকশন রিফ্লেক্স। তিনটে টার্ম কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার আসি, এটা ওয়ান কাইন্ড অফ রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়া। এবার আসি এই প্রসবের পর্যায়গুলোকে কি। প্রসবের পর্যায়ে প্রথম পর্যায় বা প্রসারণ বা ডায়ালেশন স্টেজ, এই হলো প্রথম পর্যায়। প্রসারণ বা ডায়ালেশন পর্যায়, এর স্থায়িত্ব প্রায় 6 থেকে 12 ঘন্টা। এখানে কি হয়? প্রথম মায়ের প্রসব বেদনা শুরু, নাম্বার 2, জরায়ু ওপর থেকে নিচের দিকে শিথিলভাবে এবং নিয়মিতভাবে সংকুচিত হতে শুরু করে। জরায়ু থেকে যোনির দিকে ক্রমান্বয়ে সংকুচিত হতে শুরু করে। তাহলে কি হয়? জরায়ু ওপর থেকে নিচের দিকে অর্থাৎ যোনি পথের দিকে শিথিলভাবে ও নিয়মিতভাবে সংকুচিত হয়। হ্যালো, এই সংকোচনের হার কত? সাধারণত দেখা যায় এই সংকোচন কত সময় অন্তর হয়? 15 থেকে 30 মিনিট অন্তর। 15 মিনিট থেকে 30 মিনিট অন্তর এই সংকোচন হয়। কত সময় স্থায়ী হয়? 10 থেকে 30 সেকেন্ড স্থায়ী হয় এই সংকোচন।
কত সময় পর পর হয়? 15 মিনিট থেকে 30 মিনিট অন্তর। কত সময় স্থায়ী হয়? 10 থেকে 30 সেকেন্ড। ক্রমান্বয়ে এর হার বাড়তে থাকে, ক্রমান্বয়ে হার বৃদ্ধি, ক্রমান্বয়ে হার বৃদ্ধি পায়। এই সংকোচনের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আরেকটি জিনিস ঘটে, যখন এই সংকোচন হয় তখন পূর্ণগঠিত শিশুর মস্তক জরায়ু কণ্ঠে চাপ প্রয়োগ করে, ফলে জরায়ু কণ্ঠ প্রলম্বিত হয়। তাহলে নেক্সট পয়েন্ট, জরায়ু কণ্ঠের প্রলম্বন প্রায় 10 সেন্টিমিটার প্রলম্বিত হয়। 10 সেন্টিমিটার প্রলম্বিত হয়। এই সময় কি হয়? অ্যামনিওটিক পর্দা বিদীর্ণ হয় এবং অ্যামনিওটিক তরল নির্গত হয়, যা জরায়ুকে পিচ্ছিল করে, সন্তান প্রসবে সহায়তা করে। কি হয়? 6, অ্যামনিয়ন এর বিদারণ ও অ্যামনিওটিক তরল নির্গমন, যা সন্তান প্রসবে, একে সহজ কথায় বলা হয় কি যেন, জল ভাঙা। এর ফলে এই সন্তান প্রসব সহজতর হয়। এখানে উল্লেখযোগ্য, এই যে উদ্দীপনা, সদ্যগঠিত শিশু এবং অমরা, এই উদ্দীপনার প্রভাবে একটা পজিটিভ রিফ্লেক্স সৃষ্টি করে, যার ফলে মায়ের পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন খরিত হয়। এই অক্সিটোসিন কিন্তু এই জরায়ুর সাধারণত মায়োমেট্রিয়াম পেশি বা মসৃণ পেশির সংকোচনকে ত্বরান্বিত করে, ফলে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এর ফার্স্ট পর্যায়, যার নাম ডায়ালেশন স্টেজ। নাম্বার 2, সেকেন্ড ফেজ, প্রসারণ পর্যায়। নেক্সট, নির্গমন পর্যায়, এক্সপালশন। নেক্সট, নাম্বার বি, নির্গমন পর্যায় বা এক্সপালশন স্টেজ। এর স্থায়িত্বকাল প্রায় 10 মিনিট থেকে 60 মিনিট বা 1 ঘন্টা। তবে প্রথম শিশুর ক্ষেত্রে এটা প্রায় 50 মিনিট স্থায়ী হয়, দ্বিতীয় শিশুর ক্ষেত্রে 20 মিনিট। তাহলে প্রথম শিশু, প্রথম সন্তান কত? 50 মিনিট, এবং দ্বিতীয় সন্তান প্রায় 20 মিনিট স্থায়ী হয়। এক্সপালশন পর্যায়টা। এবারে এই পর্যায়ে কি ঘটনা ঘটে? এই পর্যায়ে সব থেকে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলো, আগের পর্যায়ে তোমরা দেখেছ যে শিশুটির মস্তক কিন্তু কোন দিকে? সাধারণত জরায়ু কণ্ঠের দিকে প্রলম্বিত হয়েছে। এই পর্যায়ে দেখা যায় যে
নাম্বার 2, জরায়ুর যে কণ্ঠের পেশি, এই কণ্ঠের পেশির প্রসারণ ঘটে এখানে, যার ফলে দেখা যায় কি জরায়ু পেশির সংকোচন, এই সংকোচন সাধারণত প্রতি সংকোচন 2 থেকে 3 মিনিট স্থায়ী হয়। 3 মিনিট স্থায়ী, এবং এই 2 থেকে 3 মিনিট পর পর হয়, পরপর হয়, এবং প্রায় 1 মিনিট স্থায়ী হয়, 1 মিনিট স্থায়ী হয়। ক্লিয়ার? এই পর্যায়ে জরায়ু পেশির সংকোচন হয় সাধারণত 2 থেকে 3 মিনিট পর পর উপর্যুপরি, এবং প্রতিটি সংকোচন 1 মিনিট স্থায়ী হয়। এই সংকোচনের মাত্রা বা তীব্রতা খুব বেশি, ফলে এই সংকোচনের ফলে সদ্যগঠিত শিশু যোনির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই সংকোচনের ফলে, উপর্যুপরি সংকোচনের ফলে কি সন্তান প্রসব হয়। হ্যাঁ, তবে প্রথমে সদ্যগঠিত শিশুর মাথা যোনিপথের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। তাহলে প্রথমে কি হয়? ফার্স্ট, সদ্যগঠিত শিশুর মাথা যোনিপথে বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, তারপরে এর পরবর্তী পর্যায়ে নাম্বার 4, মাথা বেরিয়ে আসার পরে উপর্যুপরি 2টি জোর সংকোচন হয়, পুরো দেহটাই বাইরে বেরিয়ে আসে। এই ঘটনার পর দ্বিতীয় পর্যায়ে উপর্যুপরি 2টি সংকোচন এবং সন্তান প্রসব সম্পূর্ণ হয়। সন্তান প্রসব সম্পূর্ণ হয়। এই সময় সন্তান প্রসবের পর সন্তানের সঙ্গে মাতার দেহে এন্ডোমেট্রিয়াম বা অমরা নাভিরজ্জুর দ্বারা যুক্ত থাকে। ক্লিয়ার? নাভিরজ্জুর দ্বারা যুক্ত। বেরিয়ে আসলে কি হয়? তখনও কিন্তু সন্তানের সঙ্গে মায়ের সংযোগ রক্ষিত থাকে নাভিরজ্জুর দ্বারা। আচ্ছা, নাভিরজ্জুর দ্বারা সন্তান, ভূমিষ্ঠ সন্তান নাভিরজ্জুর দ্বারা মাতার দেহের সঙ্গে সংযুক্ত থাকে বা অমরার সঙ্গে সংযুক্ত থাকে, মাতার দেহের সঙ্গে সংযুক্ত থাকে বা অমরার সঙ্গে সংযুক্ত থাকে। এরপরে সন্তানের নাভি বরাবর ঠিক একটু উপরের দিকে নাভিরজ্জুতে কেটে দেওয়া হয়। নেক্সট, নাভিরজ্জু 6, নাভিরজ্জু বা এম্বিলিকাল কর্ড
নাভিরজ্জু কেটে দেওয়া হয়। এই সময় এই রিল্যাক্সিন হরমোন জরায়ু ও যোনির পেশিকে শিথিল করে এবং স্তনিবন্ধনীকে শিথিল করে, ফলে প্রসব সহজতর হয়। এই সময় নাম্বার 7 কি রিল্যাক্সিন জরায়ু ও যোনির পেশি, স্তনিবন্ধনী কি করে? শিথিল করে, ফলে প্রসব সহজতর হয়। এটা গেল দ্বিতীয় পর্যায়ে। সর্বশেষ পর্যায়, যার নাম প্লাসেন্টাল পর্যায়ে। সে প্লাসেন্টাল পর্যায়ে। প্লাসেন্টাল স্টেজ, এর স্থায়িত্বকাল 10 মিনিট থেকে 45 মিনিট। কি ঘটে এই সময়? জরায়ু পেশির উপর্যুপরি সংকোচনের ফলে এই সন্তান প্রসবের পরেও জরায়ু পেশির উপর্যুপরি সংকোচনের ফলে কি ঘটে? পেশির সংকোচন। এই সংকোচনের ফলে অমরা অ্যাম্বিলিকাল কর্ড বা আম্বিলিকাল কর্ড, নাভিরজ্জু, অ্যাম্বিলিকাল কর্ড, ওই যে ভ্রূণীয় পর্দা, অ্যামনিয়ন, কোরিয়ন, এগুলো ভ্রূণীয় পর্দা, এগুলো বাইরে বেরিয়ে আসে। একে বলা হয় প্লাসেন্টাল পর্যায়। নাম্বার 4, এই জরায়ুর উপর্যুপরি সংকোচনের ফলে নাভিরজ্জুর রক্তবাহ প্রান্ত বন্ধ হয়ে যায়, ফলে অমরাতে আর রক্ত সংবহন ঘটে না, ফলে প্রসব সহজ কমপ্লিট হয়ে যায়। তাহলে জরায়ুর সংকোচন, উপর্যুপরি সংকোচন কি করে? নাভিরজ্জুর রক্তবাহ বন্ধ করে দেয়, ফলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। অমরা অঞ্চলে আর রক্ত প্রবাহিত হয় না, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় এবং আবার জরায়ু পুনর্গঠিত আগের অবস্থায় ফিরে আসে। এভাবে প্রসব কার্য সুসম্পন্ন হয় এই 3টি পর্যায়ের মাধ্যমে। হলো এবার এই সন্তান প্রসবের সময়ে সাধারণত, আমি এখানে বলেছি ভেতরে, তবু আলাদা করে বলছি, হরমোনের ভূমিকা।
খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই হরমোনের ভূমিকা। সন্তান প্রসবে হরমোনের ভূমিকা। কি কি হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এক হলো রিল্যাক্সিন, দুই হলো স্ট্রোজেন, তিন হলো অক্সিটোসিন, অক্সিটোসিন। এটা কোথা থেকে খরিত হয়? মায়ের পিটুইটারি গ্রন্থির পিটুইটারির পশ্চাৎখণ্ড। এটা কোথা থেকে খরিত হয়? মায়ের ডিম্বাশয়। এটা কোথা থেকে খরিত হয়? মায়ের ডিম্বাশয় ও অমরা। এই অক্সিটোসিন দুটো কাজ করে। এক, জরায়ুর মসৃণ পেশির সংকোচন ঘটায়। জরায়ুর মসৃণ পেশির সংকোচন। আর কি করে? আর অমরার উদ্দীপনা যোগায়। এই অমরা থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন ক্ষরণ ঘটায়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন জরায়ুর মসৃণ পেশির দ্রুত সংকোচন ঘটায়। এর ফলে, এই সংকোচনের ফলে পজিটিভ ফিডব্যাকের সৃষ্টি হয়। এই সংকোচন পজিটিভ ফিডব্যাক সৃষ্টি করে। এই পজিটিভ ফিডব্যাক একদিকে, যেমন এই পজিটিভ ফিডব্যাক একদিকে যেমন অমরার উদ্দীপনা ঘটিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ করে, তেমনি আবার এই মায়ের পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির উদ্দীপনা, এই পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে কি করে? এই অক্সিটোসিন ক্ষরণ করে। ক্লিয়ার? এখানে এই জরায়ুর মসৃণ পেশির দ্রুত সংকোচনের ফলে উদ্ভূত পজিটিভ ফিডব্যাক একদিকে যেমন অমর উদ্দীপনা ঘটিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ করে, তেমনি আবার মায়ের পশ্চাৎ পিটুইটারির খণ্ডকে উদ্দীপিত করে অক্সিটোসিন ক্ষরণ ঘটায়। এই অক্সিটোসিন কিন্তু প্রকৃত অর্থে এই জরায়ুর মসৃণ পেশির সংকোচন ঘটায়, আবার অমরার উদ্দীপনা ঘটায়, প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ করে, আবার জরায়ুর, এটা পজিটিভ ফিডব্যাক প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে। আর এই জরায়ুর পেশির সংকোচন প্রকৃত অর্থে প্রসবকে নিয়ন্ত্রণ করে। এবার স্ট্রোজেন কি করে? মায়ের ডিম্বাশয় থেকে খরিত হয় স্ট্রোজেন। এই স্ট্রোজেন দুটো কাজ করে। কি? একদিকে দেখো, এখানে একটা কথা বলে রাখি, প্রসবের পরে মায়ের রক্তে প্রজেস্টেরনের পরিমাণ কমে যায়, আর প্রজেস্টেরনের পরিমাণ কমে যাওয়ার ফলে স্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। এই স্ট্রোজেন দুরকম কাজ করে। কি? একদিকে জরায়ুর
মসৃণ পেশির সংকোচন, মসৃণ পেশির সংকোচন ঘটায়। অন্যদিকে এ জরায়ু পেশিতে অক্সিটোসিন গ্রাহকের পরিমাণ বৃদ্ধি করে। অক্সিটোসিন গ্রাহক এর পরিমাণ বৃদ্ধি, ফলে এই পেশি জরায়ু পেশি অক্সিটোসিন সুবেদী হয়ে ওঠে, সেন্সিটিভ। জরায়ু পরিমাণ বৃদ্ধি এবং অক্সিটোসিন, জরায়ু পেশি কি হয়? অক্সিটোসিন সুবেদী। এই অক্সিটোসিন সুবেদী হওয়ার ফলে তার উপরে অক্সিটোসিন প্রবলভাবে ক্রিয়া করে, ফলে জরায়ুর পেশির সংকোচন বাড়ে, প্রসব সহজতর হয়। ফলে এই জরায়ুর পেশির সংকোচন এবং অক্সিটোসিন সুবেদী হওয়ার ফলে কি হয়? আসলে এই দুটো ক্রিয়ার ফলে কি হয়? সামগ্রিক প্রসব কাজটা সহজ হয়। এরা জরায়ু পেশি এটা সবই জরায়ু পেশির সংকোচন হয়, ফলে প্রসব সহজতর হয়। আবার এই মায়ের ডিম্বাশয় এবং অমরা থেকে রিল্যাক্সিন হরমোন খরিত হয়। এই রিল্যাক্সিন হরমোন সাধারণত জরায়ু এবং যোনির পেশির প্রসারণ ঘটায়। জরায়ুর পেশি এবং যোনি পেশির প্রসারণ ঘটায়। সুতরাং এটা দুরকম কাজ করে। এক, জরায়ু ও যোনি পেশির প্রসারণ, আর শ্রোণীবন্ধনীর শিথিলতা বা প্রসারণ শ্রোণী বন্ধনীকে কি করে? শিথিল করে। এবং এই দুটো ক্রিয়ার ফলে কি হয়? প্রসব সহজতর হয়। সুতরাং এই যে হরমোনগুলো প্রকৃত অর্থে সামগ্রিকভাবে প্রসবকে সহজতর করে তোলে। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এদের প্রসবে। হ্যাঁ, এখানে উল্লেখযোগ্য এই যে প্রতিবর্ত ক্রিয়া, বুঝতে পেরেছ? আমি প্রথমেই কিন্তু বলেছিলাম তোমাদের কি ফিটাস ইজেকশন রিফ্লেক্স এর কথা, এ কথাটা খেয়াল রাখবে। এবারে যমজ সন্তান, নেক্সট। টুইন বা যমজ সন্তান। যাকে বলা হয় টুইন। দেখো, এ ঘটনা বিরল নয়, আকসার দেখা যায় যে যমজ সন্তান প্রসব করেছে মা, সেই সন্তান দুটোই ছেলে হতে পারে, দুটোই মেয়ে হতে পারে, বা একটা ছেলে হতে পারে বা একটা মেয়ে হতে পারে। খুব রেয়ার ঘটনা, দুইয়ের বেশি হয়, হয় না তা না, হয়। হ্যাঁ, তবে তারা কতটুকু কজন বাঁচবে সেটা পরের কথা, কিন্তু অনেক সময় হতে পারে। সে ঘটনা বিরল নয়, আমরা অনেক সময় খবরের কাগজে কিংবা বিভিন্ন সময় দেখে থাকি, সেটা হতে পারে। আচ্ছা, তো যমজ জিনিসটা কি? দেখো, একই মাথা থেকে পরপর দুটো সন্তান প্রসব, এই
যে পরপর দুটো সন্তান প্রসব, একজন মাতা থেকে, একই গর্ভাবস্থা থেকে, একসঙ্গে দুটো পরপর দুটো সন্তান প্রসব, এই ঘটনা হচ্ছে যমজ। এই সন্তান দুটো বা যমজ সন্তান এরা দু রকমের। কি? এক, সমযমজ বা আইডেন্টিক্যাল টুইন। এরকম সমযমজ বা আইডেন্টিক্যাল টুইন বা এক ডিম্বাণুজাত এক ডিম্বাণুজাত। আরেকটা হচ্ছে বিষমযমজ বা ফ্রাটারনাল বা সহোদর যমজ, এই দুটো হতে পারে। এখানে সমযমজ ক্ষেত্রে কি, এরা সাধারণত হয় দুটোই ছেলে হবে, নাহলে দুটোই মেয়ে হবে, এবং দুটো দেখতে একই রকম হবে। এমনকি রক্তের গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যান্টিবডি ধারণ বিভিন্ন ক্ষেত্রে তারা একদম প্রায় আইডেন্টিক্যাল সমযমজের ক্ষেত্রে। আর এখানে দুটো ছেলে হতে পারে, দুটো মেয়েও হতে পারে, কিংবা একটা ছেলে একটা মেয়েও হতে পারে। এরা যেমন সাধারণ ভাই বোনের মধ্যে অনেক মিল অনেক অমিল, তেমনি এদের মধ্যেও তাই। দুটো সন্তানের মধ্যে অনেক বিষয়ে মিল, এদের যেমন সমস্ত কিছুতেই মিল অভিন্ন, এদের ক্ষেত্রে তা না। একজন স্বাভাবিক প্রসূতির দুটো ছেলে বা দুটো মেয়ে বা একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে যে সম্পর্ক, যেমন তার আইডেন্টিটি, ঠিক তেমনি এদের ক্ষেত্রে। এই জন্য ফ্রাটারনাল বা সহোদর যমজ। ক্লিয়ার? আচ্ছা, এই যে কারণ কি, এই সমযমজের কারণ কি? এর কারণ হলো একটি ডিম্বাণু প্লাস একটি শুক্রাণু তৈরি হয় জাইগোট। হলো এই যে জাইগোট টুয়েন সংঘ, এটা বিভাজিত হয়, তৈরি হলো দুটো কোষ, ঠিক অনুরূপ জাইগোটের মতো। এবার এটা ধরো বিভাজিত হয়, তৈরি হলো অনুরূপ দুটো কোষ, এটাও বিভাজিত হলো অনুরূপ দুটো কোষ। এবার তাহলে এর সঙ্গে এরা আইডেন্টিক্যাল। এবার এর থেকে যদি একটা ভ্রূণ তৈরি হয়, এর থেকে ভ্রূণ তৈরি হয় জাইগোট মরুলা ব্লাস্টুলার মাধ্যমে, এর থেকেও যদি ভ্রূণ তৈরি হয়, ক্লিয়ার? তাহলে এই ভ্রূণগুলো, এই যে ভ্রূণ, এর থেকে শিশু, এই ভ্রূণ, এর থেকে শিশু, এই ভ্রূণ, এর থেকে শিশু, এই ভ্রূণ, এর থেকে শিশু। এরা কিন্তু আইডেন্টিক্যাল, এরা আইডেন্টিক্যাল। একে বলা হয় সমযমজ, আইডেন্টিক্যাল টুইন। কিন্তু যদি দেখা যায় যদি এরকম দেখা যায় যে এখানে দুটো, এটা কিন্তু এক ডিম্বাণু, এটা দ্বিডিম্বাণু যমজ। এখানে দুটো ডিম্বাণু, একটি ডিম্বাণু,
এই আর একটা ডিম্বাণু। এবার এর সঙ্গে একটি শুক্রাণু, আরেকটি শুক্রাণু, এর সঙ্গে আরেকটি শুক্রাণু নিষিক্ত হয়। তাহলে এটা একটা জাইগোট তৈরি করে, এটা আরেকটা ভিন্ন জাইগোট তৈরি করে, এ নট আইডেন্টিক্যাল জাইগোট। এই জাইগোট থেকে একটি সন্তান, ছেলে বা মেয়ে, এই জাইগোট থেকে আরেকটি সন্তান। তাহলে এই যে যমজ, এরা কিন্তু ফ্রাটার্নাল, সহোদর যমজ, নন আইডেন্টিক্যাল টুইন। বুঝা গেল কিভাবে হয়? এবার অনেক সময় আরেকটি ঘটনা ঘটে, সেটা হলো একীভূত যমজ। এরকম একীভূত যমজ, এখানে ধরো ডিম্বাণু, শুক্রাণু, এ দুটো মিলিত হয়ে জাইগোট তৈরি হলো। এই জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, এগুলো তৈরি হয়। এই তৈরি হওয়ার সময় যদি কোষগুলো অসম্পূর্ণ বিভাজন ঘটে, অসম্পূর্ণ বিভাজন, এদের কি ঘটে? অসম্পূর্ণ বিভাজন, কমপ্লিট বিভাজন হয় না। ফলে দেখা যায় কি, দুটো সন্তান একসঙ্গে যুক্ত হয়ে থাকে, দুটো মাথা, চারটে পা, চারটে হাত, এরকম ঘটনা দেখা যায়, জোড়া থাকে, ইনকমপ্লিট সেল ডিভিশন হওয়ার ফলে। এই যে ভ্রূণের পরিস্ফুরণের সময় বিভাজনটা ইনকমপ্লিট হয়, ফলে তারা জোড়া থাকে। ফলে দেখা যায় দুটো মাথা, চারটে পা, চারটে হাত, এরকম এ করে একীভূত যমজ। এরকম ঘটনা বিরল নয়। ক্লিয়ার? এই ছিল আমাদের আলোচ্য বিষয়। ভালো থাকবে, শেষ করছি।